খাম্পাতে যে মানে রিভোল্ট হয়েছিল 1959-এ, টিবেটান আপরাইজিং যেটা হয়েছিল, সেখানে যে নেতৃত্ব দিয়েছিল আমরা পরে জানতে পারছি, সেটা আমরা 2-3টে সোর্স থেকে জানতে পারছি যে খাম্পাদের মধ্যে যে মানে যে লিড করছিল আর কি, তার নাম হচ্ছে জেনারেল শিবা বা জেনারেল ডেথ। লম্বা চওড়া চেহারা, সবসময় মাঙ্কি ক্যাপ পরে উনি থাকতেন, আর হি ওয়াজ এ মিলিটারি এক্সপার্ট। এবং তারা খাম্পারা সবাই তার কথাই শুনতো, এবং উনি নিজেও 2-4টে গেরিলা অপারেশন খুব সুন্দরভাবে, একেবারে নিপুণভাবে উনি কন্ডাক্ট করেছিলেন চাইনিজ রেড আর্মির বিরুদ্ধে। এবং একটা মানে অদ্ভুত উপায়ে উনি দালাই লামাকে পার করে লাসা থেকে নিয়ে ভারত অব্দি উনি পৌঁছতে সাহায্য করেন। আপনি কিছু ইন্টেলিজেন্স রিপোর্টের কথা বললেন, যেমন কেজিবি একটা ইন্টেলিজেন্স রিপোর্ট, আরও আপনি তাইহুকুর একটা ইন্টেলিজেন্স রিপোর্টের কথা বললেন। এই সব ইন্টেলিজেন্স রিপোর্টই কোনো কনক্লুসিভ এভিডেন্সে আসতে পারেনি, যেটা আপনি বললেন। তাহলে নেতাজি কোথায় গেলেন? রাশিয়ায় যদি গিয়ে থাকেন, বলা হয় তিনি স্ট্যালিনের শেল্টারে ছিলেন, যেটা বারবার যেটা বলা হয়। এখন পলিটিক্যাল লিডার, দুজনেই একজন বিখ্যাত পলিটিক্যাল লিডার। তাহলে পলিটিক্যাল লিডার যখন একজনকে শেল্টার দেন, তাদের মধ্যে কিছু না কিছু পলিটিক্যাল ইকুয়েশন থাকে। স্ট্যালিনের কি ইকুয়েশন ছিল পলিটিক্যাল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তার আগে থেকেই তো রাশিয়ার সঙ্গে যোগাযোগ ছিল। প্রথম যখন উনি ভারত থেকে যখন এই মহানিষ্ক্রমণ যেটা হলো, উনি তো কাবুল থেকে, ওনার টার্গেট ছিল রাশিয়াতে যাওয়া। রাশিয়াতে যখন উনি গেলেন, তখন কিন্তু সেই রেসপন্সটা উনি পাননি যে ডাইরেক্টলি, তখন রাশিয়া তখন অ্যালাইড টু ইউনাইটেড কিংডম। যদিও রিবেনট্রপ আর মোলোটভের যে প্যাক্ট হয়েছিল, তাতে একটা মানে এ ছিল যে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন একে অপরের সঙ্গে লড়বে না, আর পোল্যান্ডটাকে ওরা ভাগ করে নিয়েছিল। স্টিল দেন নাৎসিদেরকে কমিউনিস্টরা ট্রাস্ট করতো না, কমিউনিস্টদেরকে নাৎসিরা ট্রাস্ট করতো না। তো এক পক্ষ যেমন এদিকে নাৎসিরা লড়ছে ইংরেজদের সঙ্গে, পরে যখন মানে যুদ্ধ শুরু হয়ে গেল খোলাখুলি, তখন নাৎসিদের সঙ্গে এদের যুদ্ধ লেগে গেল। এই সিচুয়েশনের জন্য সেই সময় সোভিয়েত ইউনিয়ন খোলাখুলি ওনাকে ওপেন সাপোর্ট ওরা দেয়নি, বরং ওরা যেটা করেছিল সেটা হচ্ছে যে ও ফ্রি প্যাসেজ দিয়ে দিয়েছিল ওখান থেকে বার্লিন যাওয়ার জন্য। বার্লিন থেকে তারপরে ওনার যেটা প্ল্যানিং ছিল যে হিটলার বা রিবেনট্রপের সঙ্গে, রিবেনট্রপ তারপর গোয়েবেলস এদের সঙ্গে সিনিয়র নাৎসি লিডারশিপের সঙ্গে বেশ টাইম লেগেছিল র্যাপোর্টটা তৈরি হবার জন্য। কিন্তু ওরা যেটা করেছিল, হেল্প করেছিল, সেটা হচ্ছে যে একটা ইন্ডিয়ান লিজেন্ড, যারা ইন্ডিয়ান প্রিজনার অফ ওয়ার ছিল নর্থ আফ্রিকা থেকে, তাদেরকে ওনার ডিসপোজালে দিয়ে দিয়েছিল। একটা রেডিও স্টেশনও দিয়েছিল, যেখান থেকে ওই মানে ইন্ডিয়ান লিজেন্ডের আগে ব্রডকাস্ট হতো। পরে উনি ব্রডকাস্ট শুরু করলেন। আমি সুভাষ বলছি, যে দিস ইজ সুভাষ স্পিকিং। সেই মানে লেজেন্ডারি ব্রডকাস্টটা ওখান থেকেই, বার্লিন থেকে হয়েছিল। পরে যেটা হলো যে এদিকে অপারেশন বারবারোসা স্টার্ট হয়ে গেল, হিটলার এদিকে আক্রমণ করলো রাশিয়াতে। তো ওনার যে প্ল্যানিংটা ছিল আর কি, যে ককেসাস পার হয়ে তারপর ইরান বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার দিয়ে ভারতে ঢোকা, সেটা কার্যকর হবে না, সেটা উনি বুঝতে পেরে গেছিলেন। এবং যুদ্ধের চাকা ঘুরছে তখন, একসঙ্গে দুটো ফ্রন্ট সামলানো জার্মানির পক্ষেও অসুবিধা হচ্ছিল, তারা শেষ অবধি পারবে না, ওটা খুব ভালো করে নিয়ে বুঝতে পেরে গেছিলেন। উনি চলে এলেন সাউথ ইস্ট এশিয়ান থিয়েটারে, এবং সেই সময় জার্মান লিডারশিপ ওনার সঙ্গে ভালোভাবে কোঅপারেট করেছিল। সাবমেরিন দিয়ে দিয়েছিল ম্যাডাগাস্কার অবধি, সেখান থেকে আবার জাপানিজ সাবমেরিন ওনাকে পেনাং অবধি নিয়ে যায়। তো পৃথিবীর অর্ধেকটা উনি জলের তলা দিয়ে উনি পাড়ি দেন। তো এই ব্যাপারগুলো ঘটেছিল তখন, মানে যুদ্ধের এটা সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। উনি সাউথ ইস্ট এশিয়ান থিয়েটারে চলে এলেন, সেখানে উনি রিঅর্গানাইজ করতে শুরু করে দিলেন আমাদের সাউথ ইস্ট এশিয়ার যারা সারেন্ডার্ড ইন্ডিয়ান ট্রুপস ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির, অ্যান্ড যারা ওখানে রাবার প্লান্টেশনসে যারা মানে ওয়ার্কার ছিল তাদের, বা যারা ইন্ডিয়ান ডায়াসপোরা যেটাকে বলে আর কি, সাউথ ইস্ট এশিয়াতে বিরাট বড় ডায়াসপোরা ছিল। তো তাদের থেকে উনি প্রচুর মানে অর্থ উনি রেজ করেন আইএনের জন্যে। মানে আইএনের নিজস্ব ব্যাংক, নিজস্ব আর্মি, নিজস্ব সমস্ত রকম সার্ভিসেস আর কি, পোস্টাল সার্ভিস। তারপরে আগে আইএনএ যাচ্ছে, পেছন একটা সেবা দল তৈরি হয়েছিল, তো যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর হিসেবে কাজ করছিল। তো এতগুলো এত বড় সংগঠনটা উনি তৈরি করেছিলেন এতে সাউথ ইস্ট এশিয়াতে এসে, অক্লান্ত পরিশ্রম করে উনি করেছিলেন। তো এই হলো ব্যাপার, মানে থিয়েটার মানে চেঞ্জ অফ থিয়েটার হলো আর কি, মানে ওয়েস্টার্ন থিয়েটার থেকে উনি সাউথ ইস্ট এশিয়াতে চলে এলেন। আইএনএ ফাইলস, ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের সব তৈরি করা আইএনএ ফাইলস অনেকগুলো আছে। সেখানে আইএনএ 75 ফাইলের 3/69 এতে রয়েছে যে রেডিও মস্কো থেকে ব্রডকাস্ট ইন্টারসেপ্ট করা হয়েছিল। NRS নাইডু,
ইনি 99 সোফিয়া রোড সিমলাতে সেই ব্রডকাস্টে বলা হয়েছিল যে হি উইল ক্রিয়েট অ্যানাদার ইম্ফল লাইক সিচুয়েশন টু দ্য ওয়েস্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স ফাইল INA 273, সেখানে একটা পেজ আপনি বলছেন ফাইল নাম্বার, এটা 273, ফাইল নাম্বার 273। হ্যাঁ, এতে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে একটা ক্যাবিনেট লেভেল মিটিং হয়েছিল প্রভিশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই 18ই মে থেকে 14ই জুনের ভেতরে, এবং এখানে প্ল্যান করা হয়েছিল যে ডিপার্টমেন্টগুলোকে, যে INA ডিপার্টমেন্টগুলোকে আস্তে আস্তে শিফট করা হবে হ্যানয়, সেখান থেকে সাংহাই, সেখান থেকে হারবিন হচ্ছে মাঞ্চুরিয়া থেকে এদিকে সোভিয়েত আর্মি তখনও আক্রমণ করেনি, কিন্তু আক্রমণ করলেই প্রথমে হারবিনটা ওভাররান হয়ে যাবে এবং জায়গাটা সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলে যাবে। তো তারপর ইউনান প্রভিন্স অফ চায়না, সুতরাং লক্ষ্যটা ছিল সোভিয়েত ইউনিয়নের দিকে যাবার। তো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে মানে থিয়েটার অফ ওয়ার বা থিয়েটার অফ অ্যাক্টিভিটিসটাও সেদিকে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে খোসলা কমিশনের কিছু রিপোর্ট আমি আনছি। যখন উনি সিঙ্গাপুরে চলে এসছেন আর কি, আবার মানে ফার্দার রিট্রিট করবেন ওখান থেকে ব্যাংককের দিকে, তো উনি সিঙ্গাপুরেতে ওই কী বলে সারা রাত্রির ক্যাবিনেটের মধ্যে মানে মিটিং হয়েছিল ক্যাবিনেটকে নিয়ে, তাতে ডিসিশন হয়ে গেছিল যে নেতাজি হিমসেলফ উইল ট্রাই টু প্রসিড টু রাশিয়া ফ্রম সিঙ্গাপুর অ্যান্ড উইল ট্রাই টু সিক পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়ার। সুতরাং যে রাশিয়াতে উনি যাবেন সেটা ওখানেই ঠিক হয়ে গেছিল। আচ্ছা, আরও ওখানে মেনশন করা হয়েছে ডিস্টেন্স বিটুইন তাইহোকু টু দাইরেন হচ্ছে 700 মাইল অ্যান্ড বিটুইন তাইহোকু টু টোকিও হচ্ছে 1220 মাইল। রিচিং দাইরেন মেন্ট এন্টারিং ম্যানচুরিয়া ওয়ে দ্য রাশিয়ান রেড আর্মি হ্যাড এন্টার্ড অন দ্য 14th of August। তো 14th of August ওরা সোভিয়েত আর্মি তখন মাঞ্চুরিয়া অলরেডি আক্রমণ করে দিয়েছে and had taken possession of Sakhalin and Kuril Islands। তো তারা সেখান থেকে ঢুকতে শুরু করেছে, আর ওনার প্ল্যানিং হয়ে গেছে যে উনি মাঞ্চুরিয়াতে চলে যাবেন, মাঞ্চুরিয়া হয়ে উনি বেরিয়ে যাবেন রাশিয়াতে। আচ্ছা, এই রাশিয়াতে যে উনি যাবেন তার কিন্তু প্রস্তুতি আগের থেকে শুরু হয়ে গেছিলো। ওনার একটা সিক্রেট ভিজিট হয়েছিল রাশিয়াতে নভেম্বর 1944-এ। নভেম্বর 1944-তে এখানে একটা মানে রিউমার সার্কুলেট হয়, এখানে ওটা একই ফাইলে পেজ নাম্বার 113, YE-U যে ক্যাম্প, সেই ক্যাম্পের নাম্বার এটা। সুভাষচন্দ্র বোস উনি মস্কোতে যাবার মানে প্ল্যান করছেন টু এক্সপ্লেন রাশিয়ান লিডারশিপ অ্যাবাউট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, অ্যান্ড ইট ওয়াজ অলসো বিং সেড দ্যাট কর্নেল S.A. Malik would accompany adjutant him to Moscow। আর B766 হচ্ছে এটা হচ্ছে একজন উইটনেস বা INA প্রিজনার অফ ওয়ারের একটা কোড নাম্বার। সে এই রিউমারগুলো শুনেছিল ফ্রম ইস্ট সুব্রমণিয়াম এক্স আজাদ হিন্দ দেন অ্যাডজুটেন্ট অফ দ্য YEU রেস্ট ক্যাম্প। যে রেস্ট ক্যাম্পের কথা বলা হচ্ছে সেইখানে একটা রিউমার রটেছিল, এবং সেই রিউমারটাকে যে শুনেছিল তার কোড নেম এখানে দেওয়া হয়েছে B766, তার আইডেন্টিটিটাকে প্রোটেক্ট করার জন্যে। লেফটেন্যান্ট সাধু সিং যে ছিল ওখানে কোয়ার্টার মাস্টার, উইটনেস B766কে বলেছিল যে সুভাষচন্দ্র বোস মস্কোতে গিয়েছিলেন এবং সেখান থেকে উনি টোকিও হয়ে আবার ফিরে আসবেন। তো এখানে তো কোয়ার্টার মাস্টার বলেই দিচ্ছে যে উনি গেছিলেন, প্লেন ক্র্যাশ হয়ে গেছে বা উনি নিরুদ্দেশ হয়ে গেছেন। তারপরের ঘটনাতে আমরা আসছি, সেটা হচ্ছে ডিসেম্বর 1945-এ সোভিয়েত অ্যাম্বাসেডার মোরাদভ ইন এ লেটার টু মানে একটা চিঠি লিখেছে খোস্ট প্রভিন্সের আফগান গভর্নরকে যে দেয়ার আর মেনি কংগ্রেস রিফিউজিজ ফ্রম ইন্ডিয়া ইন মস্কো অ্যান্ড বোস ওয়াজ ইনক্লুডেড ইন দেয়ার নাম্বারস। অর্থাৎ অনেক কংগ্রেস রিফিউজি বলতে এটা একটা রাশিয়ান হয়তো একটা ওটা জেনারেলাইজ টার্ম, যারাই স্বাধীনতার জন্য লড়ছে সবাই কংগ্রেস তাদের কাছে, তাদের চোখে। তো অনেক কংগ্রেসের লোক আছে রাশিয়াতে, এবং তার মধ্যে নেতাজি সুভাষ বোসও আছেন। তো ওয়ের he was busy creating an organization with Russians and Indians on the same lines as that of INA। তো INA যেভাবে একটা সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে তৈরি হয়েছিল, হি ওয়াজ ডুইং দ্য সেম থিং ইন রাশিয়া। তো এই যে লেটারটা লিখছে সোভিয়েত কনসাল মোরাডভ, লিখছে গভর্নর অফ খোস্ট প্রভিন্স আফগানিস্তানের। সো দিস ইজ এটাকে আমরা মানে স্কলারলি ল্যাঙ্গুয়েজে কী বলবো, ইন্ডিপেন্ডেন্ট অ্যাটেস্টেশন। এটা ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন। এখানে মিথ্যে কথা সে বলতে যাবে কেন, মিথ্যে কথা সে লিখতে যাবে কেন? সে তো একটা গভর্নমেন্ট ফাংশনারি, সে বলবে না। তো 1 নম্বর যে দিস ইজ আ ভেরি স্ট্রং এভিডেন্স দ্যাট হি ইজ ইন রাশিয়া। 2 নম্বর হচ্ছে ইফ হি ইজ অর্গানাইজিং আ আর্মি প্রিপেয়ারিং সামথিং লাইক দি INA ইন মস্কোতে উনি INAর মতো একটা কিছু তৈরি করছেন। সো দেয়ারফর হি ইজ নট এ ক্যাপটিভ বাট হি ইজ এ ফ্রি ম্যান। তাকে ফ্রিডম দেওয়া হয়েছে কাজ করার জন্যে, তবেই তো তিনি করছেন। ঠিক আছে, সর্বশেষ যেটা আমি মনে করি যে ইট ইজ দ্য স্ট্রংগেস্ট এভিডেন্স, সেটা হচ্ছে খুরশিদ বিন নাওরুজি। তিনি ছিলেন আমাদের মহাত্মা গান্ধীর পার্সোনাল সেক্রেটারি। উনি একটা চিঠি লিখেছিলেন টু লুই ফিশার, আমেরিকান জার্নালিস্ট।
হু ওয়াজ ভেরি ক্লোজ টু তখন ওই হ্যারি ট্রুম্যান, তাকে উনি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা উদ্ধার হয়েছে কোথায় না, প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। সেই চিঠিতে লেখা হয়েছে যে ইন দেয়ার হার্ট অফ হার্টস দি ইন্ডিয়ান আর্মি ইজ সিম্প্যাথেটিক টু দ্য আইএনএ, এটা 1946-এ। The Indian army is sympathetic to the IN, and if Bose returns with Russian help, neither Gandhiji nor Congress will be able to reason with the Indian people. তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এবার পার্টিশনের গ্রাউন্ড তৈরি হচ্ছে, কমিউনালিজমের ছড়ানো হচ্ছে, রাইটস করানো হবে, দেশ ভাগ করা হবে, জায়গা ভাগ করা হবে, আমাদের লিডার চুজ করা হয়ে গেছে যে এদের হাতে পাওয়ার দেওয়া হবে। এর মধ্যে যদি সেই মরা ভূত যদি ঢুকে পড়ে তাহলে তো গোটা ব্যাপারটা ভেস্তে যাবে। আর আমি এটাই ধরে নেব যে চিঠিটা যাচ্ছে মহাত্মা গান্ধীর থেকে হ্যারি ট্রুম্যান। তার পার্সোনাল সেক্রেটারি যখন চিঠি লিখছে নিশ্চয়ই তার মানে ইনস্ট্রাকশন আছে, মহাত্মা গান্ধীর ইনস্ট্রাকশন আছে। আর চিঠি যাচ্ছে লুই ফিশারের কাছে, হু ইজ ভেরি ক্লোজ টু হ্যারি ট্রুম্যান, দেয়ারফর হি ইজ লেটিং ট্রুম্যান নো। আর এটাও আমি বলে রাখি, সেটা হচ্ছে ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্ট ফিডব্যাক ছিল টু মহাত্মা গান্ধী। মানে তখন কংগ্রেস যিনি লিডার ছিলেন কে মুন্সি, উনি নিজেই কথা বলেছেন যে আমি নিয়ে যেতাম ইন্টেলিজেন্স ফাইলগুলো, রাত্রিবেলা মহাত্মাজি পড়তেন আর সকালবেলা ওনার ইনার ভয়েস কথা বলে উঠত। অন্তর্জগৎ সেটা ব্রিটিশ রাত্রিবেলা ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স ফাইল পড়লেই সকালবেলা ওনার কি বলে আপনি যেটা বললেন, হ্যাঁ অন্তর্জগৎ জেগে উঠত। এই যে তথ্যগুলো আপনি দিচ্ছেন এইগুলো কি আর্কাইভাল ডকুমেন্টস? এগুলো সমস্ত আর্কাইভাল ডকুমেন্টস। আচ্ছা, এটা নিজে ক্লেম করেছে, আমাদের কে মুন্সি উনি তো নিজে বলেছেন যে আমি নিয়ে যেতাম এগুলো, উনি বলেছেন, আমাদের কারো বানানোর কথা নয় এগুলো। মানে এগুলো কোন ফাইলে আমরা পাবো? মানে আমরা যদি দর্শকরা খুঁজতে চান নিজেরা, এটা কোথা থেকে সংগ্রহ করা যাবে এসব? ন্যাশনাল আর্কাইভসে পাওয়া যাবে এগুলো। আর ডিটেলস তাহলে এটা ডক্টর মধুসূদন পাল ভালো বলতে পারবেন আমার থেকে যে এক্স্যাক্টলি এটা কোথায় আছে, কিন্তু এটা দিস ইজ হি হ্যাজ গন অন রেকর্ড যে আমি নিয়ে যেতাম ফাইল ওনার কাছে, কে মুন্সি। শ্যামলাল জৈন, হ্যাঁ, যুদ্ধাপরাধী ওখানে প্রবেশ করেছে। শ্যামলাল জৈন সে ছিল স্টেনোগ্রাফার অফ আসাফ আলী। তাকে আসাফ আলী 26শে ডিসেম্বর 1945-এ হঠাৎ ডেকে পাঠালো দুপুরবেলা, তুমি এসো। ঢুকে দেখে ওখানে জওহরলাল নেহরু বসে রয়েছে। জওহরলাল নেহরু একটা হ্যান্ড রিটেন একটা নোট তার হাতে দিল যে তুমি এটা টাইপ করো। উনি টাইপ করলেন, উনি হ্যান্ড রিটেন নোট প্লাস টাইপ রিটেন যে পেপারটা আছে দুটোই উনি নিয়ে নিলেন, নিয়ে চলে গেলেন। ওতে কী লেখা ছিল উনি সেটা খোসলা কমিশনে উনি আউট অফ মেমোরি উনি বলেছেন। এটা কোনো চিঠি কেউ দেখায়নি যে দেখো চিঠি এখানে জওহরলাল নেহরুর সই আছে, না, এটা হচ্ছে দিস ইজ অন ওথ একটা লোক বলছে। And that has been recorded in the hearing of proceedings of the Khosla Commission. তাহলে কি বলেছে, ডিয়ার মিস্টার অ্যাটলি, I understand from reliable sources that Subhash Chandra Bose, your war criminal, has been allowed to enter Russian territory by Stalin. This is clear treachery and betrayal of faith by the Russians, as Russia has been an ally of the British Americans, which she should not have done. Please take note of it and do what you consider proper and fit. তোমার ওয়ার ক্রিমিনাল সুভাষচন্দ্র বোসকে স্ট্যালিন রাশিয়ান টেরিটরিতে ঢুকতে দিয়েছে, সেটা যেহেতু রাশিয়া হচ্ছে ইউকের অ্যালাই, দেয়ারফর এটা একটা বিশ্বাসঘাতকতা হয়েছে, এটা করা উচিত হয়নি, তোমাকে আমি জানালাম এবং তুমি যা এতে উচিত মনে করো তাই করো। তো এইবার কথা হচ্ছে, সে কথাটা মিথ্যে কথা বলে থাকতে পারে শ্যামলাল জৈন, সত্যি কথা বলে থাকতে পারে, আমাদের এখানে অ্যাসার্টেন করার কোনো উপায় নেই। একটা কথা শুধু মনে রাখতে হবে যে কোন সময় এই কথাটা সে বলছে। দিস ইজ 1970, দিস ইজ নট 2023। 2023-তে আমরা অনেক কথা আলোচনা করতে পারি যেটা আমরা 1970-তে কল্পনাও করতে পারতাম না। আর যদি আমরা এটা যদি 1970 হতো, আমরা যে আলোচনা করছি তার জন্য আমাদের হয়তো জেলেতে চলে যেতে হতো। তখন একজন আপনার রিটায়ার্ড স্টেনোগ্রাফার সেই কথা বলবে কেন? বলা মানে তো সে নিজের বিপদ ডেকে আনছে। যাই হোক, সত্যি মিথ্যে এটা আমি বলতে পারবো না, তবে এই কথা সে বলেছিল। শরৎ বসুর যে পত্রিকা নেশন পত্রিকা, শরৎ বসু বলছেন সুভাষ ইজ ইন রেড চায়না, চায়নার কথা উনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রেড চায়নায় সুভাষ আছে, এখন এটা যদি ফোরকাস্ট হয়ে যায় নেশন পত্রিকা, নিশ্চয়ই ব্রিটিশদের চোখ এড়াবে না। না, 1949-এ আপনি বলছেন, হ্যাঁ, কিন্তু সেখান থেকে কি শরৎ বসুর ওপর কোনো টর্চার বা কিছু আসবে না? আসবে না।
অ্যাকচুয়ালি শরৎ বোসের যা স্টেচার ছিল, উনি তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, উনি মিনিস্ট্রিতে ছিলেন, তারপরে অকালেই ওনার মৃত্যু হয় 1950-তে। তো নেতাজি ইন রেড চায়না যেটা বেরিয়েছিল, এটা বোধহয় 1949-এ বেরিয়েছিল, ওনার দি নেশন বলে যে পত্রিকাটা ছাপা হতো, তার ছবিটা আমি দেখেছি। চাইনিজ অ্যাঙ্গেল আছে তার পেছনে আমাদের ভাবার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে এইটা যে ওনার এতে কাগজে এটা বেরিয়েছিল, শরৎ বোস যেরকম স্টেচারের মানুষ ছিলেন, কলকাতার একজন টপ ব্যারিস্টার, কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি যখন এই কথা বলছেন, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন, তার কাছে কোনো খবর এসেছিল, তারপরে উনি এটা বলেছেন। তারপরের ঘটনা যে এক্স্যাক্টলি উনি তারপরের ঘটনাটা হচ্ছে মুথুরামালিঙ্গম থেবার পাবলিক লাইফ থেকে একদম ডিসঅ্যাপিয়ার করে গেলেন। পরে যেটা উনি ফিরে এলেন বোধহয় 1952-তে, তো 51 এরকম সময়টা 1 বছরের বেশি সময়। হ্যাঁ, তো উনি ছিলেন কোথায়? উনি নিজে বলেছেন যে আমি তো ভারতের বাইরে চলে গেছিলাম, আমি বার্মা দিয়ে চায়না হয়ে, তারপরে কোথায় কোথায় ওয়েস্টার্ন টিবেট, চায়না, কোরিয়া, রাশিয়ার কোনো অংশতে কোথায় কোথায় উনি গেছেন সেটা আমাদের ডিটেলস আমরা জানি না, কিন্তু উনি বলেছেন যে আমি নেতাজির সঙ্গে সময় কাটিয়েছি, সেখানে নেতাজি একটা বিরাট বড় সংগঠন এশিয়ান লিবারেশন আর্মির তিনি সুপ্রিম কমান্ডার, এবং যদি আমাকে কথা দেওয়া হয় যে দ্যাট হি ইজ নট এ ওয়ার ক্রিমিনাল, তাহলে আমি ফার্দার বলতে পারবো, বা এটা নিয়ে ফার্দার আমি ডাইভালজ করতে পারবো ডিটেলস, যে আমি ডাইভালজ করবো না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে তাকে বা শরৎ বোসকে কিন্তু কেউ এটা নিয়ে কোনো অ্যারেস্ট করেনি, কেউ এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, কোনো কোয়ারি করেনি, ইগনোর করেছে মানে কেউ রিয়াক্ট করেনি এটাতে। তো নিশ্চয়ই কারণ ছিল, যদি কেউ এরকম বলে তাহলে তো তাকে অ্যারেস্ট করে নেওয়ার কথা, যে মিস ইনফরমেশন স্প্রেড করছে বলে। তো কোথাও কিছু একটা মানে সরকারের একটা হেজিটেন্সি ছিল এই ব্যাপারে, যে এই ব্যাপারটা নিয়ে যত কম ঘাটানো যায় ততই ভালো। পরে যেটা ঘটেছিল আর কি, সেটা কিন্তু আমরা তার ন্যারেশনটা পেয়েছি ভগবানজির মুখ থেকে। সেটা হচ্ছে যে খাম্পাদের রিভোল্ট হয়েছিল চায়নাতে মাও সেতুংয়ের কী বলে রেড চায়না এস্টাবলিশড হয়ে গেল, কোমিনটাং গভর্নমেন্ট চলে গেল, ফরমোসাতে তারা আলাদা, তাইওয়ান আলাদা হয়ে গেল, এদিকে রেড চায়না হয়ে গেল। তার মধ্যে চীন এসে টিবেটটাকে দখল করলো। টিবেট দখল করার সময় অদ্ভুতভাবে যে খাম্পাদের যে মানে রিভোল্ট হয়েছিল 1959-এ, টিবেটান আপরাইজিং যেটা হয়েছিল, সেখানে যে নেতৃত্ব দিয়েছিল আমরা পরে জানতে পারছি, সেটা আমরা 2-3টে সোর্স থেকে জানতে পারছি, যে খাম্পাদের মধ্যে যে লিড করছিল আর কি, তার নাম হচ্ছে জেনারেল শিবা বা জেনারেল ডেথ। লম্বা চওড়া চেহারা, সবসময় মাঙ্কি ক্যাপ পরে উনি থাকতেন, আর হি ওয়াজ এ মিলিটারি এক্সপার্ট, এবং তারা খাম্পারা সবাই তার কথাই শুনতো, এবং উনি নিজেও 2-4টে গেরিলা অপারেশন খুব সুন্দরভাবে, একেবারে নিপুণভাবে উনি কন্ডাক্ট করেছিলেন চাইনিজ রেড আর্মির বিরুদ্ধে। এবং একটা মানে অদ্ভুত উপায় উনি দালাই লামাকে বার করে লাসা থেকে নিয়ে ভারত অব্দি উনি পৌঁছতে সাহায্য করেন। এটা আমি একদম খুব এতে শর্টে বললাম, বলতে গেলে বিরাট লম্বা কাহিনী হয়ে যাবে। অনেকে বলেন যে এটা এক ধরনের রিউমার, যে নেতাজিকে দালাই লামার সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, মাও জেদুংয়ের সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যে যার মতো পাচ্ছে, যে যেরকমভাবে পাচ্ছে একটা করে মিথ জুড়ে দিচ্ছে। হ্যাঁ, তো দালাই লামার যে প্রসঙ্গটা, এখানে কি ডকুমেন্টস আছে, কি ইঙ্গিত আছে, কি তথ্য আছে, সেটা না বললে আমাদের দর্শকদের খোলসা হবে না। প্রথম কথা হচ্ছে, ভগবানজি এই কথাটা বলেছিলেন শিষ্যদের, তোমরা খোঁজ করে দেখবে জেনারেল ডেথ বা জেনারেল শিবা লোকটা কে। তো জেনারেল শিবার নামই কেউ শোনেনি, কে জেনারেল ডেথ, জেনারেল শিবা? তারপরে হ্যাঁ, তখনকার কথা বলছি আমি। এইবারে যে বইটা বেরিয়েছিল সেটা হচ্ছে টমাস লাভেলের লেখা, টমাস লাভেল জুনিয়র, হ্যাঁ, দি দালাই লামা। উনি এই ব্যাপারটাতে ডিটেলসে লিখেছেন যে একটা লাসার একজন বিজনেসম্যানের বাড়িতে সমস্ত এ থেকে বড় বড় মনাস্ট্রি থেকে অ্যাবট যারা প্রধান আর কি, যারা লামা, তারা নিজেদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিল, সেখানে মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়েতে শীর্ষস্থানীয় মানে যে ব্রেন ওয়েভ যাকে বলা হয়, যার মাথার থেকে সব বুদ্ধি বেরোচ্ছিল, যে সমস্ত মানে ডিরেকশন দিচ্ছিল কীভাবে কী রিভোল্ট অর্গানাইজ করা হবে, হি ওয়াজ জেনারেল শিবা, আননোন ক্যারেক্টার, তার আইডেন্টিটি জানা যায়নি, সে মাঙ্কি ক্যাপ পরে থাকতো, এবং সে যুদ্ধের একটা এক্সপার্ট লোক, এবং তারা তার থেকে অ্যাডভাইস নিত, এবং একটা মানে ডিটেলড একটা গেরিলা অপারেশন সে নিজে করে দেখিয়েছিল। এবং জেনারেল চ্যাং, যে চাইনিজ আর্মির এক ডিভিশন ছিল লাসাতে হেডকোয়ার্টার, জেনারেল চ্যাং দালাই লামাকে ইনভাইট করেছিল তাদের চাইনিজ আর্মি হেডকোয়ার্টারেতে একটা প্রোগ্রাম হবে, এবং সেখানে টিবেটান গার্ডস আসতে পারবে না, সেখানে চাইনিজ পিএলএ তাকে গার্ড করে নিয়ে যাবে, পিএলএ তাকে ফেরত দিয়ে যাবে। তখন দালাই লামার ডাউট হয়ে যায়, তার ফলোয়ারদেরও ডাউট হয়ে যায় যে এটা কিডন্যাপ করার প্ল্যান হচ্ছে,
ওনাকে ওখান থেকে হয়তো কিডন্যাপ করবে। তো তখন সমস্ত লাসার লোকজন তারা এসে পোটালা প্যালেসের সামনে এসে দাঁড়িয়ে যায় যে আমরা দালাই লামাকে নিয়ে যেতে দেবো না। সেখান থেকে একটা বিরাট মানে অসন্তোষ শুরু হয়, চাইনিজদের সঙ্গে তাদের মানে সংঘর্ষ বেঁধে যায়, এবং সেই সময় এই জেনারেল শিবা দালাই লামাকে সামহাউ কনভিন্স করেন যে তুমি ভারতে চলে এসো। দালাই লামা ভারতে আসতে চাননি, তার কারণ হচ্ছে ভারতের কাছে উনি যখন চাইনিজরা আক্রমণ করেছিল, প্রথমে দখল করে নিচ্ছিল, তখন ভারতের সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে টিবেটের একটা ট্রিটি ছিল যে যদি আক্রমণ হয় তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে প্রোটেকশন দেবে। দুটো আর্মি রেজিমেন্ট ওখানে মেনটেন করা হতো লাসাতে, ইন্ডিয়ান আর্মি দুটো রেজিমেন্ট ছিল, এবং উনি চেয়েছিলেন 50,000 রাইফেল এবং মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যামিউনিশন, বুলেটস, যে আমাদের লাগবে, এগুলো আমাদের কাছে নেই। নেহেরু সম্পূর্ণ ইগনোর করেন ব্যাপারটা, যে ওদেরকে উনি ওখান থেকে আর্মিও সরিয়ে নেন, দরকার নেই, ও যা হচ্ছে ওখানে হোক। অনেকে বলেন যে জওহরলাল নেহেরু দালাই লামাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছিলেন। হ্যাঁ, এই পলিটিক্যাল অ্যাসাইলাম, এই টার্মিনোলজিটা এর আগে আপনি আরেকবার ব্যবহার করলেন আমাদের যে সাক্ষাৎকার পর্বে। এই পলিটিক্যাল অ্যাসাইলাম বিষয়টা কি, যদি একটু খুলে বলেন। পলিটিক্যাল অ্যাসাইলাম এটাই যে আমি একজন মানে শরণার্থীকে, একজন লিডারকে যে আমার কাছে প্রোটেকশন চেয়েছে, শেল্টার চেয়েছে, অফিসিয়ালি আমি তাকে শেল্টার গ্র্যান্ট করে দিলাম। ওকে, ও যে আমার প্রোটেকশানে সে রইল, আমি তাকে দেখাশুনো করব, দ্যাট ইজ পলিটিক্যাল অ্যাসাইলাম। যেমন বাংলাদেশ ভারতের যুদ্ধের সময় তখনকার বাংলাদেশের যারা আওয়ামী লীগ এখানে ভারতে সবাই পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে চলে এসেছিলো। দালাই লামা তার গভর্নমেন্ট নিয়ে আজও পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েই ভারতে আছেন। সেরকম কিছু বালোচ লিডাররা আছে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে ইউএসএতে আছে, কেউ ভারতে আছে। তো এটাই হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম। যখন অ্যাডভার্স সিচুয়েশন হয় একটা দেশেতে, অন্য দেশেতে, তখন যে পলিটিক্যাল পারসিকিউশন যখন হচ্ছে, তাকে পলিটিক্যাল টর্চার যখন হচ্ছে, তাকে অন্য দেশেতে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়। অপব্যবহারও হয়ে থাকে, আমাদের যেরকম খালিস্তানি টেররিস্টরা গিয়ে কানাডাতে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে চলে গেছে, সেটাও হয়। এই যে দালাই লামার পর্বটার কথা আপনি বলছেন, এটার সোর্স কি, মানে ভগবানজি নেতাজি কিনা সেই নিয়ে তো এখনো অনেক চর্চা বিতর্ক চলছে, সেটা তো আমরা আসবো। মানে ভগবানজি বাদে এই যে দালাই লামা এবং জেনারেল শিবা, যেখানে সাসপেক্ট করা হচ্ছে মেবি সুভাষচন্দ্র বসু ইজ জেনারেল শিবা, এটা নিয়ে অম্লানদার একটা উপন্যাসও আছে, উপন্যাসটা বইমেলায় বেরিয়েছে। এটা নিয়ে আরও কথা আছে, বিষয় আছে, মধুসূদন বাবু এটা নিয়ে বলছেন। কিন্তু এটা সোর্স কি, মানে কি সোর্স থেকে আমরা উপনীত হচ্ছি? সোর্স দুটোই সোর্স। সেটা একটা হচ্ছে টমাস লাভেলের বই, আমার কাছে আছে বইটা, ওই এতে বাপ্পা সাহা যে এতে ইউএসএতে থাকে, সে পাঠিয়েছিল আমাকে, বইটা আমি পেয়েছি, বইটা আছে। আর ভগবানজির যে ন্যারেশনসগুলো, যেটা তার শিষ্যরা যারা যেত ওখানে, তারা লিখেছে, চারণিক যারা লিখেছেন আর কি, সেগুলো। তো এই দুটোই সোর্স, এই দুটো ট্যালি করলে হুবহু মিলে যাচ্ছে ব্যাপারগুলো। আর ভগবানজি যখন বলছেন তখন কিন্তু আমার মনে হয় না বইটা অ্যাভেলেবেল ছিল। আরেকটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে বইটা ভারতে ব্যান হয়ে গেছিল, ওই দি দালাই লামা, টমাস লাভেলের। দালাই লামা সে একজন স্পিরিচুয়াল গুরু, সে ভারতে চলে আসছে। হ্যাঁ, এটা সালটা আপনার কত, ওই 1970 হবে, 70-এর দশকে এটা ব্যান ছিল। ভারতে পাওয়া যায় না বইটা, ইদানিং বোধহয় পাওয়া যাচ্ছে, অ্যামাজনেতে আমি দেখেছিলাম, কিন্তু আগে তো পাওয়া যেত না। আপনি 70s-এ এসছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশ, সেটাও বলা হচ্ছে, ডক্টর মধুসূদন পাল বলছে এখানেও একটা নেতাজির ইঙ্গিত আছে, সেটার সোর্সটা কি? এক হচ্ছে ভগবানজির নিজের ন্যারেশন, 2 নম্বর হচ্ছে যে পাবলিকেশনটাতে একটা খবর বেরিয়েছিল যে বাংলাদেশেতে একটা নৌকো ঘুরে বেড়াচ্ছে, এবং সেখানে একজন অপরিচিত একজন ব্যক্তি, কিন্তু তিনি ভারতের একজন বিশিষ্ট সন্তান, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করছেন। যুগবাণী বলে একটা কাগজেতে এটা বেরিয়েছিল যে একটা এরকম জানেতে করে উনি যাতায়াত, মানে একটা নৌকোতে করে উনি, এবং কিছু লোকে দেখেছে এবং তাদের সন্দেহ হয়েছে, খুব স্ট্রং, মানে খুব সন্দেহ যে উনি নেতাজি, চেহারার সঙ্গে মিল পেয়েছে বা কিছু। আরও যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে পরে যেটা আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ডক্টর পবিত্রমোহন রায়কে চিঠিতে উনি লিখেছেন যে আমি যে যানে করে মানে যাতায়াত করতাম, বা আমার যে যান ছিল, জলযান যেটা ছিল, সেটা একটা ছোটোখাটো যুদ্ধ জাহাজ, ম্যান অফ ওয়ার। ভগবানজির কথা। হ্যাঁ, যার সুপার স্ট্রাকচারটা হচ্ছে একটা ইয়টের মতন, মানে ওপরটা দেখলে একটা প্রমোদদরি মনে হবে, কিন্তু ওটা আসলে একটা যুদ্ধের জাহাজ, এবং সেটা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ডেপথের জলেতে খুব ইজিলি সেটা মানে খুব ফাস্ট ট্রাভেল করতে পারে। তার থেকে ছোট ছোট নৌকো আবার ছেড়ে দেওয়া যেতে পারে,
তাতে অনেক রকম তার ওয়েপন্স রয়েছে, রেজ রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক এমিশনও ওটার থেকে করা যায়, যেটা দিয়ে মানে ডিস্ট্রয় করা যায়, ভেপারাইজ করে দেওয়া যায়, কেটে দেওয়া যায়। এবং সেটা একটা মানে পৃথিবীতে একটা খুব মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা কান্ট্রি থেকে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। এবং এটা নিয়ে আমেরিকা, রাশিয়া, চায়না, জার্মানি এরা সবাই জানে এই যানটার কথা, যে সমুদ্রের মাঝে মাঝে দেখা যায় যাতায়াত করছে। যেটা ওরা জানে না সেটা হচ্ছে যে এটাকে কোথায় এটা রাখা হয় বা কোথায় এটা সার্ভিসিং করা হয়, এটা সম্বন্ধে এই পাওয়ারগুলো জানে না। এবং কোন দেশের কথা উনি উল্লেখ করেছেন এটা বোঝা বড় মুশকিল। এবং এরকম একটা রিপোর্ট তো কাগজে বেরিয়েছিল, সেটা পবিত্রমোহন রয়, ডক্টর পবিত্রমোহন রয় সেই কাগজটা উনি দিয়েছিলেন ভগবানজিকে। তার উত্তরে ভগবানজি এইসব কথাগুলো বলেছিলেন। আর বাংলাদেশের ভেতরকার ডেসক্রিপশনগুলো উনি একেবারে পুঙ্খানুপুঙ্খ দিয়েছিলেন, যে কোন বর্ডারেতে কোন মানে এলাকাতে কী ধরনের ট্রুপসের ডিপ্লয়মেন্ট রয়েছে পাকিস্তানের। যশোর ফোর্টের ভেতরটাতে কীরকম রয়েছে, মানে উত্তর পশ্চিম কোণেতে পাঠানের রেজিমেন্ট রয়েছে, দক্ষিণ দিকে বালোচদের রেজিমেন্ট রয়েছে, তার নিচে বেসমেন্টের মতন করা রয়েছে, সেখানে একটা বিরাট বড় পেট্রোলিয়ামের ডাম্প রয়েছে। উনি এটাও বলেছিলেন যে যশোর যদি একবার ফল করে যায় তার মানে জানবে বাংলাদেশ শেষ, মানে ইস্ট পাকিস্তান শেষ হয়ে গেছে, ইস্ট পাকিস্তানে ওরা করতে পারবে না। তো যুদ্ধ হয়েছিল গরিবপুর বলে একটা জায়গাতে, সেখানে যখন পাকিস্তানি ডিফেন্স কোল্যাপস করলো, ওরা যশোর এমনি ছেড়ে দিয়ে চলে গেল। দেখে মনে হবে যে ওখান থেকে মানে একেবারে সমস্ত জিনিসপত্র ফ্রেশ ইউজের জন্য রাখা রয়েছে, খাবার দাবার তৈরি করে রাখা রয়েছে, খায় নিয়ে উঠে চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো উনি একেবারে ডিটেলসে উনি বাংলাদেশ ওয়ারের কথা বলেছিলেন। আরও বলছি আমি, সেটা হচ্ছে যে এতে ফৈজাবাদেতে উনি যেখানে থাকতেন আর কি, শক্তি সিংয়ের মুখে আমি এটা শুনেছি, সে একজন বাংলাদেশ ওয়ারের একজন ভেটারান আর্মি অফিসার, সে না বিরাট মানে তার সেরকম একজন মানে ঠাট বাট আর কি, সে ঢুকেছে ভেতরে। বেরোবার সময় তার একেবারে মুখ চুন হয়ে গেছে, সে হাঁপাচ্ছে একেবারে, বলছে বাপরে বাপ, ভেতরে যে বসে রয়েছে সে এত বড় মানে সেনানায়ক আমি জানতাম না। ও जो अंदर में जो बैठा हुआ है वो असली जर्नैल है, असली जनरल है। সে ভয় পেয়ে গেছে। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের যুদ্ধের সময় তার একটা বিরাট মানে কি বলবো, এই যিনি গেছিলেন ভেতরে দেখা করতে ভগবানজির সঙ্গে, সে একটা মানে কিছু একটা ব্যাপারে নিজে না এগিয়ে তার কলিগকে আগে আগে করে দিয়েছিল। সেই ব্যাপারটা ভগবানজি জানতেন এবং তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তুমি কিন্তু এই কাণ্ড ঘটিয়েছিলে বাংলাদেশে। তখন সে মানে অপ্রস্তুত হয়ে গিয়ে সে ভয় পেয়ে যায় যে এই লোক জানলো কী করে। আপনি যখন ভগবানজির প্রসঙ্গ আনলেন, শক্তি সিংকে আমিও ইন্টারভিউ করেছিলাম অনলাইনে। তো শক্তি সিং বন্ধুরা যেটা বলেছিলেন আমাকে, যে ওনাকে কেউ দেখেনি। একবার মানে আমাকে ফোনে বলেছেন যেটা, যে ওনাকে কেউ দেখেনি, আমি তো দেখিনি, আমি শুধু আওয়াজ শুনেছি, একদম কেউ দেখেনি। আচ্ছা, কেউ দেখেনি বলাটা কতটা ঠিক হবে আমি বলতে পারি। হ্যাঁ, উনি বলছেন ওনাকে কেউ দেখেননি। আচ্ছা, আপনি বিজয়নাগের প্রসঙ্গ আমরা ইন্টারভিউর শুরুতে বলেছেন, বিজয়নাগ বলেছেন আমি দেখিনি, কখনো দেখিনি। আচ্ছা, যতজন আর কি অ্যাকর্ডিং টু শক্তি সিং, নৈমিষারণ্য, লালকুঠি সব করে করে আসছে ফৈজাবাদ। হ্যাঁ, ফৈজাবাদে শক্তি সিং বলছেন ওনাকে কেউ দেখেনি, কিসি ভি নে উসকো নেহি দেখা। এটা কিন্তু অনলাইনে উনি বলছেন না, উনি বলছেন ইয়ারফোনে আমাকে, মানে ওভার ফোনে উনি বলছেন आपको बताया उसको किसी ने नहीं देखा। तो আমি ওকে প্রশ্ন করলাম ফোনে যে आपने कभी विजयनाग को देखा है वहाँ पर? बोला हाँ देखा तो है, लेकिन अंदर कभी नहीं देखा। वो लोग अंदर नहीं, सरस्वती मैया थे, सरस्वती मैया वो जब भजन ये सब हो रहा है, भजन ये सब जब हो रहा है, उस जगह पर विजयनाग, आशुतोष काली वो लोग थे। अंदर गया था कि मुझे मालूम नहीं, मैंने नहीं कभी नहीं देखा, এটা বলছেন। এখন ভগবানজি আমাদের সব দিকটা খতিয়ে দেখতে হবে নিরপেক্ষভাবে। ভগবানজি নিতেজি কিনা সেটা পরের প্রশ্ন, মানে আমরা সেটা পরে আসছি। আমাদের যে জায়গাটা খুব খতিয়ে দেখতে হবে যে ললিতা বোস ভগবানজি চলে যাওয়ার পর বা মারা যাওয়ার পর 1985 যদি ওনার ডেট আমরা ধরে নিই, যে ওইখানে ওই দিন ওটা নিয়েও কন্ট্রোভার্সি আছে। কেউ বলছেন হ্যাঁ, অম্লানদা বলছেন যে না, অম্লান কুসুম ঘোষ বলছেন যে না, ওই দিন ওইখান থেকে উনি বেরিয়ে যান। শুধু অম্লানদা নয়, ডক্টর রঘুনাথ প্রসাদ মিশ্রা যিনি গোটা ব্যাপারটা চার্জে ছিলেন, যিনি দাহটা করেছিলেন, ডক্টর রঘুনাথ প্রসাদ মিশ্রা, যিনি ওখানকার রিটায়ার্ড সিভিল সার্জন, উনি সমস্ত কিছু উনি তদারকি করছিলেন গোটা ব্যাপারটা।
উনি অদ্ভুতভাবে একটা ওই কী বলে যে ডেড বডি একটা এর ওপর কাঠ জড়ো করা হয়েছিল, সেখানে কোনো রকম মন্ত্রোচ্চারণ ইত্যাদি কোনো কিছু না করেই জাস্ট বডি ওপরে রেখে দেওয়া হয়, তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। উনি ধমক দিয়েছিলেন রামকিশোর পান্ডাকে। রামকিশোর পান্ডা খুব কান্নাকাটি করছিল, যাকে নন্দ বাবা বলে ডাকতেন ভগবানজি। তো নন্দকিশোর পান্ডাকে বলেছিলেন যে একদম নৌটঙ্কি বন্ধ করো, আগ লাগাও। তারপরে আগুন লাগিয়ে দেওয়া হলো, ভালোভাবে বডি পুড়ে গেল। ওখান থেকে তিনি নিশ্চিন্ত দেখাচ্ছিল। তারপরে যখন সেই বডি যখন মানে দাহ হয়ে গেল, তখন ডক্টর আরপি মিশ্রকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছিল, বাকিরা কান্নাকাটি করছিল, এবং ওখান থেকে উনি ফিরে আসেন। পরে ওই ডক্টর আরপি মিশ্রা নিজে অম্লান কুসুম ঘোষের এতে ব্ল্যাক বক্স অফ হিস্ট্রিতে উনি ইন্টারভিউ দিয়েছেন যে আমি বাইরের থেকে একটা অন্য বডি, বেওয়ারিশ একটা বডি আনিয়েছিলাম, সেটাকেই জ্বালানো হয়েছিল, উনি ভগবানজি অন্যত্র চলে গেছিলেন। আবার সেটাকে কন্ট্রাডিক্টও করেছে লোকে, সেটা যেমন হ্যাঁ রীতাদি উনি বলেছেন যে না আমি বডি দেখেছি, হ্যাঁ ওনারই বডি ছিল। তো উনি অবশ্য এই কথাটা এতে ওই কমিশনের সামনে কিন্তু উনি সে কথা বলেননি। তো দুরকম ভার্জন আছে, কোনটা কি হয়েছে সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না। প্রথম যে নেতাজির ডেথ বিমান দুর্ঘটনায় যেমন প্রচুর অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি, কেউ বলছে না প্লেন থেকে নামছে, কেউ বলছে না প্লেন থেকে তো নামছে না, মানে প্লেন ওই ঘটনাস্থলে মারা গেছে, কেউ বলছে যে মাথায় ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল, হ্যাঁ মানে হসপিটালে গেছে, কেউ বলছে না সে তো হয়নি, কেউ বলছে এটা হয়েছে, কেউ বলছে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, কেউ বলছে না। আচ্ছা, এইখানে অসঙ্গতি আমি যেইগুলো দেখতে পাচ্ছি ভগবানজির ক্ষেত্রেও, যে অসঙ্গতি কি, কেউ বলছে উসে কিসি নে নেই দেখা, দশরথ তোমার বলছে আমি তো দেখেছি, বলছে আমি তো দেখেছি। শক্তি সিং যেখানে থাকে সে বলছে উসে কিসি নে দে পাবলিসিটি কে লিয়ে সব ইয়ে কহ রাহা হ্যায়, এটা বলছেন। আচ্ছা, এবার পরবর্তী অধ্যায় যেটা আমি বলছি, সে তো ওর সঙ্গেই থাকতো সরস্বতী দেবী, তারা দেখেছেন। এখন যেটা প্রশ্ন হলো ললিতা বোস দেখে, তরুণ মুখার্জি উনি দেখেছেন, তিনি এক মুখ খোলেন না। তরুণ মুখার্জি কি জীবিত? হ্যাঁ জীবিত, কথা বলেন না। উনি দেখেছেন, উনি ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন, উনি জীবিত আছেন, উনি দেখেছেন। প্রথম দেখে উনি কান্নায় ভেঙে পড়েছিলেন। যে তারপরে কি দেখেছেন ভগবানজিকে? হ্যাঁ ভগবানজিকে দেখে উনি বলেছেন ডেফিনেটলি উনি নেতাজি। দেখে তারপরে ভগবানজি অনেক কথাবার্তা বলেন ওনার সঙ্গে, সেগুলো কিছু ব্যক্তিগত কথাবার্তা, কিছু ধর্ম প্রসঙ্গে কথাবার্তা ইত্যাদি। কিন্তু তরুণবাবুর মনে কোনো সন্দেহই ছিল না যে উনি নেতাজি। তো উনি আছেন, উনি জীবিত আছেন। আর আমাদের সুরজিৎ দাশগুপ্ত, হ্যাঁ 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 উনি, তারপরে জগৎজিৎ দাশগুপ্ত দাদা, না উনিও গত হয়েছেন। উনি দেখেছিলেন দরজার ফাঁক দিয়ে। তো তাদের কথা যে ওরা দেখেছিলেন। এইবারে মানে কেউ যদি বলে যে তারা দেখেনি, কোনটা সত্যি কিন্তু এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে কোনটা সত্যি। তবে তরুণবাবু দেখেছেন, কোনো সন্দেহ নেই উনি দেখেছেন। ডক্টর দশরথ তোমার উনি দেখেছেন, উনি তো বলেইছেন যে ওই যে হোমিওপ্যাথির বই উনি, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা আপনি বলেছেন। দশরথ তোমারের যে বক্তব্যটা, আমরা একটু ওটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি। দশরথ তোমারের যে বক্তব্য, হ্যাঁ আমি ওটাতেই যাচ্ছি। উনি বলছেন চোর কি নিয়ত সে मैंने उसे देखा है, মানে চোর কি নিয়ত সে, একদম এই ভার্সনটা উনি বলছেন। এবার বক্তব্য, আমরা এই ঘরটাকে আমরা অন্ধকার করে দিলাম। আমি এটা দশরথ তোমারটাকে শেষ করি। আমি বলছি যে এই ঘরটা ধরুন আমি অন্ধকার করে দিলাম, অন্ধকার, পর্দার এপারে একজন, পর্দার ওপারে একজন। উনি যেটা ফুল ডেসক্রিপশন, মানে কোট আনকোট আমি বলছি, মানে দেখা দাড়ি থে, উনি বলছেন দাড়ি থে, হ্যাঁ ইয়েতে, মানে উনি বলছেন কয়েক মিনিটের জন্য আমি এটা দেখেছি। এখন কয়েক মিনিটের জন্য আমরা যদি ধরে নিই আপনি অন্ধকারে ওখানে দাঁড়িয়ে আছেন, ফুল অন্ধকার, লণ্ঠনটা আপনি তুললেন, লণ্ঠন যদি আপনি এই জায়গায় তুললেন, আপনি একটা দিক আপনি দেখতে পারেন, আরেকটা দিক। এবার কয়েক মিনিটে দেখে একটা মানুষের কি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব যে ইনি নেতাজি?